নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ইন্দিরা কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসাধারণ বড় গল্প, মন ভালো করে দেওয়া গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম পর্বটি 4টি পরিচ্ছেদ আমি পড়েছি। আজ শুরু করছি দ্বিতীয় পর্ব 5ম পরিচ্ছেদ থেকে। বাজিয়ে যাব মল। আমি গঙ্গা কখনো দেখি নাই, এখন গঙ্গা দেখিয়া প্রাণ আহ্লাদে ভরিয়া গেল। আমার এত দুঃখ, মুহূর্ত জন্য সব ভুলিলাম। গঙ্গার প্রশস্ত হৃদয়, তাহাতে ছোট ছোট ঢেউ, ছোট ঢেউয়ের উপর রৌদ্রের চিকিমিকি। যত দূর চক্ষু যায় তত দূর জল জ্বলিতে জ্বলিতে ছুটিয়াছে। তীরে কুঞ্জের মতো সাজানো বৃক্ষের অনন্ত শ্রেণী, জলে কত রকমের কত নৌকা, জলের উপর দাঁড়ের শব্দ, দাঁড়ি মাঝির শব্দ, জলের উপর কোলাহল, তীরে ঘাটে ঘাটে কোলাহল, কত রকমের লোক, কত রকমের স্নান করিতেছে। আবার কোথাও সাদা মেঘের মতো অসীম সৈকত ভূমি, তাতে কত প্রকারের পাখি যে শব্দ করিতেছে। গঙ্গা যথার্থ পূর্ণময়ী। অতৃপ্ত নয়নে কয়দিন দেখিতে দেখিতে আসিলাম। যেদিন কলিকাতায় পৌঁছিব তাহার পূর্বদিন সন্ধ্যার কিছু পূর্বে জোয়ার আসিল। নৌকা আর গেল না। একখানা ভদ্র গ্রামের একটা বাঁধা ঘাটের নিকট আমাদের নৌকা লাগাইয়া রাখিল। কত সুন্দর জিনিস দেখিলাম। জেলেরা মোচার খোলার মতো ডিঙিতে মাছ ধরিতেছে দেখিলাম। ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের রানায় বসিয়া শাস্ত্রীয় বিচার করিতেছেন দেখিলাম। কত সুন্দরী বেশভূষা করিয়া জল লইতে আসিল। কেহ জল ফেলে, কেহ কলসি পুরে, কেহ আবার ঢালে আবার পুরে, আর হাসে, গল্প করে, আবার ফেলে আবার কলসি ভরে। দেখিয়া আমার প্রাচীন গীতটি মনে পড়িল। একা কাকে কুম্ভ করি, কলসিতে জল ভরি, জলের ভিতর শ্যামরায়, কলসিতে দিতে ঢেউ, আর না দেখিলাম কেউ, পুনঃ কানু জলেতে লুকায়। সেই দিন সেইখানে 2টি মেয়ে দেখিয়াছিলাম, তাহাদের কখনো ভুলিব না। মেয়ে 2টির বয়স 7-8 বৎসর, দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সাজিয়াছিল ভালো। কানে দুল, হাতে আর গলায় একখানা গহনা, ফুল দিয়া খোঁপা বেরিয়াছে। রং করা শিউলি ফুলে ছোবানো 2খানি কালা পেরে কাপড় পরিয়াছে। পায়ে চারিগাছি করিয়া মল আছে। কাঁকালে ছোট ছোট 2টি কলসি আছে। তাহারা ঘাটের রানায় নামিবার সময়ে জোয়ারের জলের একটা গান গাইতে গাইতে নামিল। গানটি মনে আছে, মিষ্ট লাগিয়াছিল, তাই এখানে লিখিলাম। একজন এক এক পদ গায়, আর একজন দ্বিতীয় পদ গায়। তাহাদের নাম শুনিলাম অমলা আর নির্মলা। প্রথমে অমলা গাইল। ধানের ক্ষেতে ঢেউ উঠেছে, বাঁশতলাতে জল, আয় আয় সখী জল আনি গে, জল আনি গে চল। নির্মলা, ঘাটটি জুড়ে গাছটি বেড়ে ফুটলো ফুলের দল, আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল। অমলা, বিনোদ বেশে মুচকি হেসে খুলবো হাসির কল, কলসি ধরে গরব করে বাজিয়ে যাব মল, আয় আয়
আয় সই জল আনি গে, জল আনি গে চল। নির্মলা। গয়না গায়ে আলতা পায়ে কলকাতার আঁচল, ঢিমে চালে তালে তালে বাজিয়ে যাব মল। আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল। অমলা। যত ছেলে খেলা ফেলে ফিরছে দলে দল, কত বুড়ি জুজু বুড়ি ধরবে কত জল। আমরা মুচকি হেসে বিনোদ বেশে বাজিয়ে যাব মল, আমরা বাজিয়ে যাব মল, বাজিয়ে যাব মল। দুইজনে একসঙ্গে গাহিল, আয় আয় সই জল আনি গে, জল আনি গে চল। বালিকা সিঞ্চিত রসে এ জীবন কিছু শীতল হইল। আমি মনোযোগ দিয়া এই গান শুনিতেছি দেখিয়া বসুজা মহাশয়ের সহধর্মিণী আমাকে জিজ্ঞাসা করিলেন, ও ছাই গান আবার হাঁ করে শুনছে কেন? আমি বলিলাম, ক্ষতি কি? বসুজা পত্নী, ছুরিদের মরণ আর কি, মল বাজানোর আবার গান। আমি বলিলাম, 16 বছরের মেয়ের মুখে ভালো শোনাইতো না বটে, 7 বছরের মেয়ের মুখে বেশ শোনায়। জোয়ান মানুষের হাতে চড়চাপড় জিনিসটা ভালো নয় বটে, কিন্তু 3 বছরের ছেলের হাতের চড়চাপড় বড় মিষ্ট। বসুজা পত্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রহিলেন। আমি ভাবিতে লাগিলাম, এ প্রভেদ কেন হয়? একই জিনিস দুই রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তাহা বড় মানুষকে দিলে খোসামোদ বলিয়া গণ্য হয় কেন? যে সত্য ধর্মের প্রধান অবস্থা বিশেষ, তাহা আত্মশ্লাঘা বা পরনিন্দা পাপ হয় কেন? যে ক্ষমা পর ধর্ম দুষ্কৃতকারীর প্রতি প্রযুক্ত হইলে সেই ক্ষমায় মহাপাপ কেন? সত্য সত্যই কেহ স্ত্রীকে বনে দিয়া আসিলে লোকে তাহাকে মহাপাপী বলে, কিন্তু রামচন্দ্র সীতাকে বনে দিয়াছিলেন, তাহাকে কেউ মহাপাপী বলে না কেন? ঠিক করিলাম, অবস্থা ভেদে এ সকল হয়। কথাটা আমার মনে রইল। আমি ইহার পর এক একদিন যে নির্লজ্জ কাজের কথা বলিব, তাহা এই কথা মনে করিয়া করিয়াছিলাম, যে অবস্থা ভেদে সকলই হয়। তাই এই গানটা এখানে লিখিলাম। নৌকা পথে কলিকাতা আসিতে দূর হইতে কলিকাতা দেখিয়া বিস্মিত ও ভীত হইলাম। অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, তার পিঠে বাড়ি, অট্টালিকার সমুদ্র, তাহার অন্ত নাই, সংখ্যা নাই, সীমা নাই। জাহাজের মাস্তুলের অরণ্য দেখিয়া জ্ঞান বুদ্ধি বিপর্যস্ত হইয়া গেল। নৌকার অসংখ্য অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল, এত নৌকা মানুষে গড়িল কি করিয়া? নিকটে আসিয়া দেখিলাম, তীরবর্তী রাজপথে গাড়ি পালকি পিঁপড়ের সারির মতো চলিয়াছে। যাহারা হাঁটিয়া যাইতেছে, তাহাদের সংখ্যার তো কথাই নাই। তখন মনে হইল, ইহার ভিতর খুড়াকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? নদী সৈকতের বালু রাশির ভিতর হইতে চেনা বালু কণাটি খুঁজিয়া পাহা কি সহজ? কিভাবে করিব আমি? ষষ্ঠ পরিচ্ছেদ। শুভ। কৃষ্ণদাসবাবু কলিকাতায় কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন। ভবানীপুরে বাসা করিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার খুড়োর বাড়ি কোথায়, কলিকাতায় না ভবানীপুরে? তাহা আমি জানিতাম না। জিজ্ঞাসা করিলেন, কলিকাতায় কোন জায়গায় তাহার বাসা?
তাহা আমি কিছুই জানিতাম না। আমি জানিতাম যেমন মহেশপুর একখানি গণ্ড গ্রাম, কলিকাতা তেমনি একখানি গণ্ড গ্রাম মাত্র। একজন ভদ্রলোকের নাম করিলেই লোকে বলিয়া দিবে। এখন দেখিলাম যে কলিকাতা অনন্ত অট্টালিকার সমুদ্র বিশেষ। আমার জ্ঞাতি খুড়াকে সন্ধান করিবার কোনো উপায় দেখিলাম না। কৃষ্ণদাস বাবু আমার হইয়া অনেক সন্ধান করিলেন, কিন্তু কলিকাতায় একজন সামান্য গ্রাম্য লোকের অরূপ সন্ধান করিলে কি হইবে? কৃষ্ণদাস বাবু কালী পূজা দিয়া কাশী যাইবেন কল্পনা ছিল। পূজা দেওয়া হইল, এক্ষণে সপরিবারে কাশী যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। আমি কাঁদিতে লাগিলাম। তাহার পত্নী কহিলেন, তুমি আমার কথা শুনো, এখন কাহারও বাড়িতে দাসীপনা করো? আজ সুবি আসিবার কথা আছে, তাহাকে বলিয়া দিব, বাড়িতে তোমায় চাকরানী রাখিবে। আমি শুনিয়া আছড়াইয়া পড়িয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিলাম। শেষে কি কপালে দাসীপনা ছিল? আমার ঠোঁট কেটে রক্ত পড়ছিল। কৃষ্ণদাসবাবু দয়া হইল, কিন্তু তিনি বললেন, আমি কি করিব? সে কথা সত্য, তিনি কি করিবেন, আমার কপাল। আমি একটা ঘরের ভিতর গিয়া এক কোণে পড়িয়া কাঁদিতে লাগিলাম। সন্ধ্যার অল্প পূর্বে কৃষ্ণদাসবাবুর গিন্নি আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া তাহার কাছে গেলাম। তিনি বললেন, এই শুভ হয়েছে, তুমি যদি ওদের বাড়ি ঝি থাকো তবে বলিয়া দি। ঝি থাকিব না, না খাইয়া মরিব, সে কথা তো স্থির করিয়াছি। কিন্তু এখনকার সে কথা নহে। এখন একবার শুভকে দেখিয়া লইলাম। শুভ শুনিয়া আমি ভাবিয়া রাখিয়াছিলাম যে সাহেব শুভ দরের কোনো একটা জিনিস। আমি তখন পাড়া গিয়ে মেয়ে। দেখিলাম তা নয়, একটি স্ত্রীলোক, দেখিবার মতো সামগ্রী। অনেকদিন এমন ভালো সামগ্রী কিছু দেখি নাই। মানুষটি আমারই বয়সী হইবে, রং আমার থেকে যে ফর্সা তাও নয়, বেশভূষা এমন কিছু নয়। কানে গোটা কতক মাকড়ি, হাতে বালা, গলায় চিক, একখানা কালা পেরে কাপড় পরা, তাতেই দেখিবার সামগ্রী। এমন মুখ দেখি নাই, যেন পদ্মটি ফুটিয়া আছে। চারিদিক হইতে সাপের মতো কোঁকড়া চুলগুলো ফনা তুলিয়া পদ্মটা ঘেরিয়াছে। খুব বড় বড় চোখ, কখনো স্থির কখনো হাসিতেছে। ঠোঁট দুইখানি পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো। মুখখানি ছোট, সব শুদ্ধ যেন একটি ফুটন্ত ফুল। গড়ন পিটন কিরকম তাহা ধরিতে পারিলাম না। আম গাছের যে ডাল কচিয়া যায়, সে ডাল যেমন বাতাসে খেলে, সেই রকম তাহার সর্বাঙ্গ খেলিতে লাগিল। যেমন নদীতে ঢেউ খেলে, তাহার শরীরে তেমনি যেন কি একটা খেলিতে লাগিল। আমি কিছু ধরিতে পারিলাম না। তাহার মুখে কি যেন একটা মাখানো ছিল, তাহাতে আমাকে জাদু করিয়া ফেলিল। পাঠককে মনে করে দিতে হবে না যে আমি পুরুষ মানুষ নই, মেয়ে মানুষ। নিজেও যে একটু সুন্দরী, সে নিয়েও যথেষ্ট গর্ব ছিল। শুভর সঙ্গে 3 বছরের ছেলে, সেটিও তেমনি একটি আধ ফুটন্ত ফুল। উঠছে, পড়ছে, বসছে, খেলছে, হেলছে, দুলছে, নাচছে, দৌড়চ্ছে, হাসছে, বকছে,
মারছে, সকলকে আদর করছে। আমি অনিমেষ লোচনে শুভকে আর তার ছেলেকে দেখছি দেখিয়া কৃষ্ণদাস বাবুর গৃহিণী চটিয়া উঠিয়া বলিলেন, কথার উত্তর দাও না যে, ভাবো কি? আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? গৃহিণী ঠাকুরানী ধমকাইয়া বলিলেন, তাও বলিয়া দিতে হইবে, ও শুভ, আর কে? তখন শুভ একটু হাসিয়া বলিল, তা মাসিমা, একটু বলিয়া দিতে হয় বই কি, উনি নতুন লোক, আমায় তো চেনেন না। এই বলিয়া শুভ আমার মুখপানে চাহিয়া বলিল, আমার নাম সুভাষিনী গো, ইনি আমার মাসিমা, আমাকে ছেলেবেলা থেকে ওরা শুভই বলেন। তারপর কথার সূত্রটা গৃহিণী নিজ হস্তে তুলিয়া লইলেন, বলিলেন, কলিকাতার রাম রাম দত্তের ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, তারা বড় মানুষ, ছেলেবেলা থেকে ও শ্বশুর বাড়ি থাকে, আমরা কখনো দেখিতে পাই না। আমি কালীঘাটে এসেছি শুনে একবার আমায় দেখা দিতে এসেছে। ওরা বড় মানুষ, বড় মানুষের বাড়ি, তুমি কাজকর্ম করতে পারবে তো? আমি হরমোহন দত্তের মেয়ে, টাকার গদিতে শুইতে চাইয়াছিলাম, আমি বড় মানুষের বাড়ি কাজ করিতে পারিব তো? আমার চোখে জলও আসিল, মুখে হাসিও আসিল। তাহা আর কেহ দেখিল না, সুভাষিনী দেখিল। গৃহিণীকে বলিল, আমি একটু আড়ালে সে সকল কথা ওকে বলিগে, উনি যদি রাজি হন তবে সঙ্গে করিয়া লইয়া যাইব। এই বলিয়া সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া একটা ঘরের ভিতর লইয়া গেল। সেখানে কেহ ছিল না, কেবল ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেল। একখানা তক্তপোষ পাতা ছিল, সুভাষিনী তাহাতে বসিল, আমাকে হাত ধরিয়া টানিয়া বসাইল, বলিল, আমার নাম না জিজ্ঞাসা করিতেই বলিয়াছি, তোমার নাম কি ভাই? 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 যদি দাসীপনা করিতে পারি তবে ইহার কাছে পারি। মনে মনে ইহা ভাবিয়াই উত্তর করিলাম, আমার দুইটি নাম, একটি চলিত, একটি অপ্রচলিত। যেটি অপ্রচলিত আমি সেই নামটি এনাদেরকে বলেছি, কাজে আপনার কাছে এখন তাহাই বলি, আমার নাম কুমুদিনী। ছেলে বলিল, কুনুডিনী। সুভাষিনী বলিল, আর নাম এখন? আর একটা নাই বা শুনিলাম, জাতি কায়স্থ তো বটে। হাসিয়া বলিলাম, আমরা কায়স্থ। সুভাষিনী বলিল, কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, তাহা এখন জিজ্ঞাসা করিব না, এখন যাহা বলিব তাহা শুনো। তুমি বড় মানুষের মেয়ে, তাহা আমি জানিতে পারিয়াছি। তোমার গলায় হাতে গহনার কালি আজিও রহিয়াছে, তোমাকে দাসীপনা করিতে বলিব না। কিছু কিছু রাঁধিতে জানো নাকি? আমি বলিলাম, জানি, পিত্রালয়ে আমার রান্নার খুব খ্যাতি ছিল। সুভাষিনী বলিল, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি। মাঝখান থেকে তার ছেলে বলিল, মা, আমি দাদি। তবু কলিকাতার রেওয়াজ মতো একটা পাচিকাও আছে, সে মাগিটা বাড়ি যাইবে। ছেলে বলিল, তো মা, বালিদাই। এখন মাকে বলিয়া তোমাকে তার জায়গায় রাখাইয়া দিব, তোমাকে রাঁধুনির মতো রাঁধিতে হইবে না, আমরা সকলেই রাঁধিব, তারই সঙ্গে তুমি দু একদিন রাঁধিবে, কেমন, রাজি? ছেলে বলিল, আজি, আজি, ও আজি। মা বলিল, তুই পাজি,
ছেলে বলিল, আমি বাবু, বাবা পাজি। অমন কথা বলতে নেই বাবা। এই কথা বলে ছেলের মুখের পানে চেয়ে সুভাষিনী হেসে বলল, নিত্যই বলে। আমি বলিলাম, আপনার কাছে আমি দাসীপনা করিতেও রাজি। আপনি কেন বলো ভাই, বলো তো মাকে বলিও। সেই মাকে লইয়া একটু গোল আছে, তিনি একটু খিটখিটে, তাকে বশ করিতে হইবে। তা তুমি পারিবে, আমি মানুষ চিনি। কেমন, রাজি? আমি বলিলাম, রাজি না হইয়া কি করি, আমার আর উপায় নাই। আমার চক্ষুতে আবার জল আসিল। সে বলিল, উপায় নাই কেন, রও ভাই, আমি আসল কথা ভুলিয়া গিয়াছি, আমি আসিতেছি। সুভাষিনী ভূ করিয়া ছুটিয়া মাসির কাছে গেল, বলিল, হ্যাঁ গা, ইনি তোমাদের কে হন গা? ওইটুকু পর্যন্ত আমি শুনিতে পাইলাম। তার মাসি কি বলিলেন তাহা শুনিতে পাই নাই। বোধ হয় তিনি যতটুকু জানিতেন ততটুকুই বলিলেন। বলাই বাহুল্য, তিনি কিছুই জানিতেন না। পুরোহিতের কাছে যতটুকু শুনিয়াছিলেন ততটুকু পর্যন্ত। ছেলেটি এবার মার সঙ্গে যায় নাই, আমার হাত লইয়া খেলা করিতেছিল। আমি তাহার সঙ্গে কথা কহিতেছিলাম। সুভাষিনী ফিরিয়া আসিল। ছেলে বলিল, মা, আঙাত দেখো। সুভাষিনী হাসিয়া বলিল, হ্যাঁ, আমি তা অনেকক্ষণ দেখিয়াছি। আমাকে বলিল, চলো গাড়ি তৈয়ার, না যাও আমি ধরিয়া লইয়া যাইব, কিন্তু যে কথাটা বলিয়াছি, মাকে বশ করিতে হইবে। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া গাড়িতে নিয়ে গিয়া তুলিল। পুরোহিত মহাশয়ের দেওয়া রাঙা পেরে কাপড় দুইখানির মধ্যে একখানি আমি পরিয়াছিলাম, আর একখানি লইতে গেলে সুভাষিনী বাধা দিল, তাহা লইতে দিল না। তাহার পরিবর্তে আমি সুভাষিনীর পুত্রকে কোলে লইয়া মুখ চুম্বন করিতে করিতে চলিলাম। সপ্তম পরিচ্ছেদ। কালির বোতল। মা, সুভাষিনীর শাশুড়ি। যাহাকে বশ করিতে হইবে, সুতরাং গিয়াই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম। তারপর এক নজর দেখিয়া লইলাম মানুষটা কিরকম। তিনি তখন ছাদের উপর অন্ধকারে একটা পাটি পাতিয়া তাকিয়া মাথায় দিয়া শুইয়া পড়িয়া আছেন। একটি ঝি পা টিপিয়া দিতেছে। আমার বোধ হইল একটা লম্বা কালির বোতল, গলায় গলায় কালি ভরা, পাটির উপর কাত হইয়া পড়িয়া গিয়াছে। পাকা চুলগুলি বোতলটির টিনের ঢাকনির মতো শোভা পাইতেছে। অন্ধকারটা বাড়াইয়া তুলিয়াছে। আমাকে দেখিয়া গৃহিণী ঠাকুরন বধূকে জিজ্ঞাসা করিলেন, এটি কে? বধূ বলিল, তুমি একটি রাঁধুনি খুঁজছিলে না, তাই একে নিয়ে এসেছি। গৃহিণী, কোথায় পেলে? বধূ, মাসিমা দিয়াছেন। গৃহিণী, বামন না কায়েত? বধূ, কায়েত। গৃহিণী, আহ, তোমার মাসির পোড়া কপাল, কায়েতের মেয়ে নিয়ে কি হবে? একদিন বামনকে ভাত দিতে হলে কি দিব? বধূ, রোজ তো আর বামনকে ভাত দিতে হবে না, যে কয়দিন চলে চলুক, তারপর বামনি পেলে রাখা যাবে। তা বামনের মেয়ের বড় ঠেকার, আমরা তাদের রান্নাঘরে গেলে হাঁড়ি কুড়ি ফেলিয়া দেন, আবার পাতের প্রসাদ দিতে আসেন। কেন, আমরা কি মুচি? আমি মনে মনে সুভাষিনীকে ভূয়সী প্রশংসা করিলাম। কালি ভরা লম্বা বোতলটাকে
সে মুঠোর ভিতর আনিতে জানে দেখিলাম। গৃহিণী বলিলেন, তা সত্যি বটে মা, ছোট লোকের এত অহংকার সওয়া যায় না। তা এখন দিন কত কায়েতের মেয়েকে রেখে দি, মাইনে কত কত বলছে? বধূ, তা আমার সঙ্গে কোনো কথা হয় নাই। গৃহিণী, হারে কলিকালের মেয়ে, লোক রাখতে নিয়ে এসেছো, তার মাইনের কথা কও নাই? আমাকে গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কি নেবে তুমি? আমি বলিলাম, যখন আপনাদের আশ্রয়ে এসেছি তখন যা দিবেন তাই নিব। গৃহিণী, তা বামনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে, কিন্তু তুমি কায়েতের মেয়ে, তোমায় 3 টাকা মাসে আর খোরাক পোশাক দিব। আমার একটু আশ্রয় পাইলেই যথেষ্ট, সুতরাং তাহাতে সম্মত হইলাম। বলা বাহুল্য যে মাহিনা লইতে হইবে শুনিয়া প্রাণ কাঁদিয়া উঠিল। আমি বলিলাম, তাই দিবেন। মনে করিলাম গোল মিটিল, কিন্তু তাহা নহে, লম্বা বোতলটায় কালি অনেক। তিনি বলিলেন, তোমার বয়স কি গা? অন্ধকারে বয়স ঠাওর পাইতেছি না, কিন্তু গলাটা তো ছেলে মানুষের মতো মনে হচ্ছে। আমি বলিলাম, বয়স এই 19-20। গৃহিণী বলিলেন, তবে বাছা, অন্যত্র কাজের চেষ্টা দেখো গিয়া, আমি সমস্ত লোক রাখি না। সুভাষিনী মাঝ হইতে বলিল, কেন মা, সমস্ত লোকে কি কাজকর্ম পারে না? দূর বেটি পাগলের মেয়ে, সমস্ত লোক কি ভালো হয়? সে কি মা, দেশ শুদ্ধ সব সমস্ত লোক কি মন্দ? তা নাই হলো, তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভালো? এবার কান্না রাখিতে পারিলাম না, কাঁদিয়া উঠিয়া গেলাম। কালির বোতলটা পুত্রবধূকে জিজ্ঞাসা করিল, ছুরি চলল নাকি? সুভাষিনী বলিল, বোধ হয়। তা যাকগে। কিন্তু কিন্তু মা, গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যাবে, ওকে কিছু খাইয়ে বিদায় দি। এই বলিয়া সুভাষিনী আমার পিছু পিছু উঠিয়া আসিল, আমাকে ধরিয়া আপনার শয়ন গৃহে লইয়া গেল। আমি বলিলাম, আর আমায় রাখিতেছ কেন ধরিয়া? পেটের দায়ে কি প্রাণের দায়ে? আমি এমন সব কথা শুনে থাকতে পারবো না। সুভাষিনী বলিল, থাকিয়া কাজ নাই, কিন্তু আমার অনুরোধ, আজকে রাত্রিটা থাকো। কোথায় যাইব, কাজেই চক্ষু মুছিয়া সে রাত্রিটা থাকিতে সম্মত হইলাম। এ কথা ও কথার পর সুভাষিনী জিজ্ঞাসা করিল, এখানে যদি না থাকো তবে যাবে কোথায়? আমি বলিলাম, গঙ্গায়। এবার সুভাষিনীও একটু চক্ষু মুছিল, বলিল, গঙ্গায় যাইতে হইবে না, আমি কি করি তা একটুখানি বসিয়া দেখো, গোলযোগ উপস্থিত করিও না, আমার কথা শুনিও। এই বলিয়া সুভাষিনী হারানি বলিয়া ঝিকে ডাকিল। হারানি সুভাষিনীর খাস ঝি। হারানি আসিল, মোটা সোটা, কালো কুচকুচে, 40 পার, হাসি মুখে ধরে না, সকল তাতেই হাসি, একটু তিরবিরে। অষ্টম পরিচ্ছেদ। বিবি পাণ্ডব। পরদিন রাঁধিলাম, সুভাষিনী দেখাইয়া দিতে আসিয়াছিল। আমি ইচ্ছা করিয়া সেই সময়ে লঙ্কা ফোড়ন দিলাম। সে কাশিতে কাশিতে উঠিয়া গেল, বলিল, মরণ মরণ আর কি। রান্না হইলে বালক বালিকারা প্রথমে খাইল। সুভাষিনীর ছেলে অন্ন ব্যঞ্জন বড় খায় না, কিন্তু সুভাষিনীর 5 বৎসরের একটি মেয়ে ছিল।
সুভাষিনী তাহাকে জিজ্ঞাসা করিল, কেমন রান্না হয়েছে হেমা? সে বলিল, বেশ বেশ গো বেশ। মেয়েটি বড় শ্লোক বলিতে ভালোবাসিত। সে আবার বলিল, বেশ গো বেশ, রাঁধো বেশ, বাঁধো কেশ, বকুল ফুলের মালা, রাঙা শাড়ি, হাতে হাঁড়ি, রাঁধছে গোয়ালার বালা, এমন সময় বাজলো বাঁশি কদম্বের তলে, কাঁদিয়ে ছেলে রান্না ফেলে, রাঁধুনি ছোটে জলে। মা ধমকাইল, নে শ্লোক রাখ। তখন মেয়ে চুপ করিল। তারপর রমন বাবু খাইতে বসিলেন। আড়াল হইতে দেখিতে লাগিলাম। দেখিলাম তিনি সমস্ত ব্যঞ্জনগুলি কুড়াইয়া খাইলেন। গৃহিণীর মুখে হাসি আর ধরে না। রমন বাবু জিজ্ঞাসা করিলেন, আজ কে রেঁধেছে মা? গৃহিণী বলিলেন, একটি নতুন লোক আসিয়াছে। রমন বাবু বলিলেন, রাঁধে ভালো। এই বলিয়া তিনি হাত ধুইয়া উঠিয়া গেলেন। তাহার পর কর্তা খাইতে বসিলেন। সেখানে আমি যাইতে পারিলাম না। গৃহিণীর আদেশ মতো বুড়া বামন ঠাকরুনই কর্তার ভাত লইয়া গেলেন। এখন বুঝিলাম গৃহিণীর কোথায় ব্যথা, কেন তিনি সমর্থ বয়স্কা স্ত্রীলোক রাখিতে পারেন না। প্রতিজ্ঞা করিলাম, যতদিন এখানে থাকিব সে দিক মারাইব না। আমি সময়ান্তরে লোকজনের কাছে খবর নিয়েছিলাম কর্তার কেমন চরিত্র। সকলেই জানিত তিনি অতি ভদ্রলোক, জিতেন্দ্রিয়। তবে কালির বোতলটার গলায় গলায় কালি। বামন ঠাকুরনী ফিরিয়া আসলে তাহাকে জিজ্ঞাসা করিলাম যে, কর্তা রান্না খেয়ে কি বললেন? বামনি চটিয়া লাল চেঁচাইয়া উঠিয়া বলিল, ওগো বেশ রেঁধেছ গো বেশ রেঁধেছ, আমরাও রাঁধতে জানি, তা বুড়ো হলে কি আর দর থাকে? এখন রাঁধিতে গেলেও রূপ চাই। বুঝিলাম কর্তা খাইয়া ভালো বলিয়াছেন, কিন্তু বামন দিদিকে নিয়ে একটু রঙ্গ করিতে সাধ হইল। বলিলাম, তার রূপ যৌবন চাই বই কি বামন দিদি, বুড়িকে দেখিলে কার খেতে রোচে? দাঁত বাহির করিয়া অতি কর্কশ স্বরে বামুনি বলিল, তোমারই বুঝি রূপ যৌবন থাকিবে, মুখে পোকা পড়বে না? এই বলিয়া রাগের মাথায় একটা হাঁড়ি চড়াইতে গিয়া পাচিকা দেবী হাঁড়িটা ভাঙিয়া ফেলিলেন। আমি বলিলাম, দেখলে দিদি, রূপ যৌবন না থাকলে হাতের হাঁড়িও ফাটে। তখন বামনি ঠাকুরনীর সেই বেরি নিয়ে কি নাচ! বয়স তো সে কানে একটু খাটো, বোধ হয় আমার সকল কথা শুনতে পাননি। বড় কদর্য উত্তর দিলেন। আমারও রঙ্গ চড়ল। আমি বললাম, দিদি থামো, বেরি হাতে থাকলেই ভালো। এই সময়ে সুভাষিনী সেই ঘরের ভিতর প্রবেশ করিল। বামনি রাগে তাহাকে দেখিতে পাইল না, আমাকে তেড়ে এলো। বলল, হারামজাদি, যা মুখে আসে তাই বলবি? বেরি আমার হাতে থাকবে না তো কি পায়ে দেব নাকি? আমি পাগল? তখন সুভাষিনী ভ্রুভঙ্গি করিয়া তাহাকে বলিল, আমি লোক এনেছি, তুমি হারামজাদি বলবার কে? তুমি বেরো, বেরো আমার বাড়ি থেকে। তখন পাচিকা শশব্যস্তে বেরি ফেলিয়া দিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, ও মা, সে কি কথা গো, আমি কখন হারামজাদি বললেম? এমন কথা আমি কখনো মুখেও আনি নে, তোমরা আশ্চর্য করলে মা। শুনিয়া সুভাষিনী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তখন বামন ঠাকুরনী ডাক ছাড়িয়া কাঁদিতে আরম্ভ করিলেন। বলিলেন, আমি যদি হারামজাদি বলে থাকি তবে আমি যেন গল্লায় যাই।
আমি বলিলাম, বালাই ষাট, আমি যেন জমের বাড়ি যাই। আমি বলিলাম, সে কি দিদি, এত সকাল সকাল? ছি দিদি, আর দুদিন থাকো না, আমার যেন নরকেও ঠাঁই না হয়। আমি বললাম, ওটি বলো না দিদি, নরকের লোকে যদি তোমার রান্না না খেলো তবে নরক আবার কি? বুড়ি কেঁদে সুভাষিনীর কাছে নালিশ করলো, আমাকে যা মুখে আসবে তাই বলবে, আর তুমি কিছু বলবে না। আমি চললেম গিন্নির কাছে। বাছা, তাহলে আমাকেও বলতে হবে তুমি একে হারামজাদি বলেছ। বুড়ি তখন গালে চড়াতে আরম্ভ করলো, আমি কখন আরামজাদি বললেম, আমি কখন আরামজাদি বললেম বলে নিজের গালে নিজেই মারতে লাগলেন। তখন আমরা বুড়িকে কিছু মিষ্ট কথা বলিতে আরম্ভ করিলাম। প্রথমে আমি বলিলাম, হ্যাঁ গা বউ ঠাকরুন, হারামজাদি বলতে তুমি কখন শুনলে? উনি কখনো এই কথা বলেন? কই, আমি তো শুনিনি। বুড়ি তখন বললে, এই তো শুনলে বৌদিদি, হ্যাঁ আমার মুখে কি ওসব কথা বেরোয়? সুভাষিনী বলল, তা হবে, বাইরে কে কাকে বলছিল সেই কথাটাই আমার কানে গেছে তাহলে। বামুন ঠাকরুনি কি আমাদের তেমন লোক? ওর রান্না কাল খেয়েছিলে তো? এ কলিকাতার ভিতর অমন রান্না কেউ রাঁধতে পারে না। বামনি আমার দিকে চেয়ে বলল, শুনলে গা? আমি বললাম, সে কথা তো সবাই বলে, আমি অমন রান্না কখনো খাই নাই। বুড়ি এক গাল হেসে বলল, তা তোমরা বলবে বই কি মা, তোমরা হলে ভালো মানুষের মেয়ে, তোমরা তো রান্না চেনো। আহা, এমন মেয়েকে কি আমি গাল দিতে পারি গা? এ কোনো বড় ঘরের মেয়ে। তা তুমি ভেবো না দিদি, আমি তোমাকে সব রান্না শিখিয়ে দেব। বুড়ির সঙ্গে এইরূপে আপোষ হইয়া গেল। আমি অনেক দিন ধরিয়া কেবল কাঁদিয়াছিলাম। অনেক দিন পর আজ হাসিলাম। সে হাসি তামাশা দরিদ্রের নিধির মতো বড় মিষ্ট লাগিয়াছিল। তাই বুড়ির কথাটা এত সবিস্তারে লিখিলাম। সেই হাসি আমি এ জন্মে ভুলিব না। সেরকম সুখও আমি আর পাই নাই। তারপর গৃহিণী আহারে বসিলেন। বসিয়া থাকিয়া যত্নপূর্বক তাহাকে ব্যঞ্জনগুলি খাওয়াইলাম। মাগি গিলিল অনেক। শেষে বলিল, রাঁধো তো ভালো গা, কোথায় রান্না শিখলে? আমি বলিলাম, বাপের বাড়ি। গৃহিণী, তোমার বাপের বাড়ি কোথায় গা? আমি একটা মিছে কথা বলিলাম। গৃহিণী বলিলেন, এ তো বড় মানুষের ঘরের মতো রান্না, তোমার বাপ কি বড় মানুষ ছিলেন? আমি, তা ছিলেন। গৃহিণী, তবে তুমি রাঁধতে এসেছো কেন? আমি, দুরবস্থায় পড়িয়াছি। গৃহিণী, তা আমার কাছে থাকো, বেশ থাকিবে। তুমি বড় মানুষের মেয়ে, আমার ঘরে তেমনই থাকিবে। পরে সুভাষিনীকে ডাকিয়া বলিলেন, বৌমা দেখো গো, একে যেন কেউ কড়া কথা না বলে। আর তুমি তো বলবেই না, তেমন মানুষের বেটি তুমি নও। সুভাষিনীর ছেলে সেখানে বসিয়াছিল। ছেলে বলিল, আমি আমি কলা কথা বলবো। আমি বলিলাম, বলো দেখি। সে বলিল, কলা, চাট্টু, হালি। আল আল কি মা? সুভাষিনী বলিল, আর তোর শাশুড়ি। ছেলে বলিল, কই ছাচুলি? সুভাষিনীর মেয়ে আমাকে দেখাইয়া দিয়া বলিল, ওই তোর শাশুড়ি। তখন ছেলে বলতে লাগিল, কোনদিনই ছাচুলি, কোনদিনই ছাচুলি। সুভাষিনী আমার সঙ্গে একটা সম্বন্ধ পাতাইবার জন্য ছটফট করিতেছিল। ছেলে মেয়ের মুখের এই কথা শুনিয়া সে বলিল, তবে তবে আজ হইতে তুমি আমার বেয়ান হইলে। তারপর সুভাষিনী খাইতে বসিল। আমি তারও কাছে বসে খাওয়াতে লাগিলাম। খেতে খেতে সে জিজ্ঞাসা করিল, তোমার কটি বিয়ে বেহান?
কথাটা বুঝলাম। বলিলাম, কেন, রান্নাটা দ্রৌপদীর মতো লাগিল নাকি? ও ইয়াস, বিবি পাণ্ডব ফার্স্ট ক্লাস বাবুর্চি ছিল। এখন আমার শাশুড়িকে বুঝিতে পারিলে তো? আমি বলিলাম, বড় নয়, কাঙালের আর বড় মানুষের মেয়ের সঙ্গে সকলেই তফাৎ করে। সুভাষিনী হাসিয়া উঠিল, বলিল, মরণ আর কি তোমার, এই বুঝি বুঝিয়াছ? তুমি বড় মানুষের মেয়ে বলে বুঝি তোমার আদর করছেন? আমি বলিলাম, তবে কি, ওর ছেলে পেট ভরে খাবে, তাই তোমার এত আদর। এখন যদি একটু কোট করো, তবে তোমার মাইনে ডবল হয়ে যাবে। আমি বললাম, আমি মাইনা চাই না, না লইলে যদি কোনো গোলযোগ উপস্থিত হয়, এজন্য হাত পেতে মাইনে নেব, সেটি নিয়ে তোমার কাছে রাখবো। তুমি কাঙাল গরিবকে দিও, আমি আশ্রয় পেয়েছি, এই আমার যথেষ্ট। বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকের দ্বিতীয় পর্বটি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি এরকমই আরো গল্প শুনতে চান, তাহলে এই ভিডিও নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লে লিস্ট। প্লে লিস্টে গিয়ে ইন্দিরা ক্লিক করুন, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পরপর পাবেন। আর যদি অন্য গল্প শুনতে চান, থাম্বনেল দেখে তা বেছে নিয়ে শুনুন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।